সেদিন রাতে কেন জানি আমার চোখে একটুও ঘুম আসছিল না। হঠাৎ করে রাত ১টার দিকে আমার ভাইয়া এসে আমার রুমের দরজায় নক করল। বেশ কয়েকবার দরজায় শব্দ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, কে? দরজার ওপাশ থেকে আমি কোনো সাড়া শব্দ পেলাম না। বেশ কয়েক সেকেন্ড পরে আবার খটখট করে দরজায় শব্দ হলো। তারপর আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। এবার আমি দেখতে পেলাম আমার ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। এত রাতে ভাইয়াকে দেখে আমি একটু চিন্তিত হয়ে গেলাম। তারপর ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাইয়া? এত রাতে তুমি আমার দরজায় নক করছো কেন? কোনো সমস্যা হয়েছে কি? ভাইয়া তখন বলল, তেমন কোনো সমস্যা না, তোকে একটা বিষয় দেখানোর জন্য নক করেছি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখার জন্য তুমি আমাকে এত রাতে ডেকে তুললে? ভাইয়া তখন বলল, তুই হয়তো এই বিষয়টা দেখার পরে কখনো কল্পনাও করতে পারবি না, এত সুন্দর কোনো দৃশ্য তোর জীবনের চোখে দেখেছিস। আমি ভাইয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম। কি এমন দৃশ্য ভাইয়া আমাকে এত রাতে দেখাবে, যা আমি আমার জীবনে কখনো দেখিনি? তারপর ভাইয়া আমাকে ডাক দিয়ে বলল, বাবা মায়ের রুমের দিকে চল। আমি ভাইয়াকে বললাম, এত রাত্রে মায়ের রুমের সামনে কেন যাব? কি হয়েছে সেটা তো বলবে। ভাইয়া আমার সাথে আর বেশি কথা না বাড়িয়ে আমাকে টানতে টানতে মায়ের রুমে জানালার পাশে নিয়ে গেল। তারপর আমার ভাইয়া আমাকে ইশারা করে রুমের ভেতরের দিকে তাকাতে বলল। এবার আমি জানালার পর্দাটা হালকা করে সরিয়ে দিলাম। তারপর যা দেখলাম তার সম্পূর্ণ ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওর নিচে একটা লাইক, তোমাদের সুন্দর মতামত জানিয়ে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। বন্ধুরা, আমার নাম তানিয়া। আমার বর্তমান বয়স ২০ বছর। আমার ভাই শান্তর বয়স ২২ বছর। ভাইয়ার এখনও পড়ালেখা রানিং চলছে। ছোটবেলার থেকেই আমি আর ভাইয়া একসাথে পুতুল খেলা, একসাথে বসে খাওয়া দাওয়া করা, এমনকি আমরা যখন কলেজে ভর্তি হলাম তারপর থেকে একই সাথে আমরা দুজন অনেকবার সিনেমা হলে গিয়ে সিনেমা পর্যন্ত দেখেছি। এক কথায় বলতে গেলে পাশাপাশি বয়স হওয়ায় আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্কের মতো ছিল। যাই হোক বন্ধুরা, এবার আমরা মূল গল্পে ফিরে আসি। বন্ধুরা, এবার ভাইয়া আমাকে মায়ের রুমের জানালার পর্দাটা আস্তে করে সরিয়ে ভেতরের দিকে তাকাতে বলল। আমি ভাইয়ার কথা মতো জানালার পর্দাটা হালকা করে সরিয়ে দিতেই আমার চোখে যা দেখতে পেলাম তাতে করে কোনোভাবেই সেইখান থেকে আমি চোখ ফেরাতে পারছিলাম না। তারপরে যে আমি আমার ভাইয়ার চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করব এই সব কিছু আমাকে দেখানোর উদ্দেশ্যটা কি, কিন্তু আমি লজ্জায় ভাইয়াকে এই কথাটাও জিজ্ঞেস করতে পারছিলাম না। তারপর ভাইয়া আমাকে বলল, তানিয়া, তুই একটু সরে দাঁড়া, এবার আমাকে একটু দেখতে দে। তারপর ভাইয়া জানালার গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দেখতে থাকলো। প্রায় ১ মিনিট পর ভাইয়া আমাকে বলল, তানিয়া, এবার তুই একটু দেখ, এই দৃশ্যটা খুব ইন্টারেস্টিং। বন্ধুরা, আমি এতটা মগ্ন হয়ে গেছিলাম যে ভাইয়া বলার সাথে সাথে আমিও গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দেখতে থাকলাম। এবার কিছু সময় পর আমার ভাইয়া আমাকে হাত ধরে টেনে সেখান থেকে সরিয়ে দিয়ে বলল, এবার তুই তোর রুমে চলে যা। আমি ভাইয়াকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না যে এখান থেকে আমার এক পাও নড়তে ইচ্ছা করছে না। তারপর আমি ভাইয়াকে বললাম, ঠিক আছে ভাইয়া, আমি চলে যাচ্ছি, তুমিও চলে এসো। এবার ভাইয়া আমাকে বলল, তুই যা, আমি আর একটু দেখে আসি। তারপর আমি রুমে ঢুকে গেলাম। বিছানার উপর বসে ভাবছিলাম, এত সময় ধরে আমি যে জ্বরে থরথর করে কাঁপছিলাম, আমার শরীর থেকে সে জ্বরটুকু কোথায় চলে গেল? আমি কোনোভাবেই আমার রুমের ভিতরে নিজেকে স্থির রাখতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল মায়ের রুমের সামনে গিয়ে জানালা ধরে তাকিয়ে থাকি, কিন্তু ভাইয়া তো আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। এখন আমি আবার যাব কিভাবে? তারপর আমার মনে হলো এত সময় হয়তোবা ভাইয়া সেখান থেকে চলে গেছে। আমি ১ পা ২ পা করে রুম থেকে বের হয়ে আমার মায়ের জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু এবার আমার আশাটা একদমই যেন নিরর্থক বলে মনে হলো, কারণ যতটা সময় আমি রুমের ভেতর ব্যয় করেছি ততটা সময়ের মধ্যে সবকিছু যেন শেষ হয়ে গেছে। আমার ভাইয়াও সেখানে নেই, হয়তোবা সে এখান থেকে ফিনিশিং দিয়েই তার রুমে চলে গেছে। আমি শুধু দেখতে পেলাম আমার বাবা চোখটা বন্ধ করে খুবই পেরেশান অবস্থায় বালিশের উপর মাথা রেখে শুয়ে আছে, আর আমার মা বাবার মাথার চুলগুলোর উপর সুন্দরভাবে তার হাত বুলিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারলাম আমার বাবাটা আজকে অনেক পরিশ্রম করেছে, যার জন্যে আজকে সে বড় ক্লান্ত। আমি জানালার গ্রিল ধরে তাদের দুজনকে দেখছি, আরও অনেক কিছু ভাবছি। হঠাৎ আমার কাঁধের উপরে একটি হাত এসে পড়ল। আমি ঘুরে তাকিয়ে দেখি আমার ভাইয়া আমার কাঁধের উপর হাত রেখে আমাকে বলছে, তোর যদি এসবগুলো দেখতে এতটাই ভালো লেগে থাকে তাহলে তখনই আমাকে বলতে পারতিস, আমি তোকে এখানে রেখে চলে যেতাম, অথবা দুজন মিলে দেখতাম। ভাইয়ার এমন কথা শুনে আমি কেমন যেন হতভম্ব হয়ে পড়ছি। নিজের কাছে এতটাই লজ্জা লাগছিল এই ভেবে যে আমার ভাইয়াও আমার রুচিটা বুঝতে পারল। আবার আমার মনে হলো, ভাইয়া যদি এতটাই ভাববে তাহলে তো আমাকে এখানে নিয়ে এসে এসব কিছু দেখাতো না।
তারপর ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, আজকে তো আর কোনো কিছু দেখতে পারবি না, আবার যখন দেখার সুযোগ হয় তখন তোকে আমি ডেকে নিয়ে আসব। এবার আমি ভাইয়াকে একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, তুমি কতদিন ধরে আমাদের এই বাবা মায়ের রুমের এই জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকো? ভাইয়া তখন আমাকে বলল, আমি প্রায় 7-8 বছর ধরে এখানে দাঁড়িয়ে থাকি। অনেকবার তোকে বলতে চেয়েছি, কিন্তু তুই কি ভাববে এসব ভেবে তোকে কিছু বলি নাই। তবে আজকে বুঝতে পারলাম ঘরের এসব কাজকর্ম দেখার বা শেখার প্রতি তোর কতটা আগ্রহ। এবার আমি ভাইয়াকে বললাম, বুঝতে যখন পেরেছ তাহলে এরপর থেকে যেন একটি দিনের জন্য আমাকে ডাকতে তোমার ভুল না হয়। ভাইয়া তখন আমাকে বলল, আরে না না পাগলি, এরপরে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার বা শেখার সুযোগ করে দেব। এসব বিষয়ে আমি তোকে এমনভাবে পাকা করে তুলব যেন বিয়ের পরে তোর স্বামীর ঘরে গিয়ে এসব কাজকর্ম নিয়ে কথা শুনতে না হয়। ভাইয়া কথা শুনে আমি লজ্জা পাওয়ার পরিবর্তে মনের ভিতরে আলাদা একটা অনুভূতি অনুভব করলাম। এবার আমার মনে হলো আমাকে কিছু সময় রুমের মধ্যে একা থাকতে হবে, তা না হলে আমার মস্তিষ্কের মধ্যে যে ভাবনা চিন্তা ঘুরপাক খাচ্ছে সেটা কোনোভাবেই স্থির হবে না। এবার আমি ভাইয়াকে বললাম, আমি এখানে দাঁড়িয়ে আর বেশি সময় তোমার সাথে কথা বলতে পারছি না। হয়তো বাবা মার রুম থেকে বের হয়ে এখানে আমাদের দুজনকে দাঁড়িয়ে দেখলে অন্য কোনো বিষয়ে ভাবতে পারে। ভাইয়া তখন বলল, ঠিক আছে, তাহলে তুই তোর রুমে চলে যা, আমিও এখান থেকে চলে যাই। তারপর আমরা দুই ভাই বোন বাবা মার রুমের সামনে থেকে আমাদের রুমে চলে আসলাম। রাত প্রায় শেষের দিকে। বিছানায় মাথা রেখে কোনোভাবেই আমার ঘুম আসছিল না। বারবার সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসছিল। আমার শুধু মনে হচ্ছিল আমার বাবা এই বয়সে কতটা পরিশ্রমী একজন মানুষ। সারাদিন সে পরিশ্রম করে রাতে এসে আবার আমার মায়ের সাথে রুমের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তাদের কাজকর্মগুলো দেখে আমার এতটাই ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল প্রতিদিন যদি এভাবে তাদের রুম পরিষ্কারের এসব কাজকর্মগুলো দেখতে পারতাম তাহলে হয়তো আমার শেখা হয়ে যেত। আমার ভাইয়া যেহেতু প্রায় 7-8 বছর ধরে এসব দেখে আসছে, তাহলে তার অভিজ্ঞতাটা অনেক বেশি হয়ে গেছে। এখন থেকে তাকে আর কোনোভাবে সুযোগ দেয়া যাবে না। যেভাবেই হোক তার আগে গিয়ে আমাকে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে জায়গাটা দখল করতে হবে, যেন আমার আগে সে দেখতে না পায়। এসব ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ আমি পাখির কিচিরমিচির ডাক শুনতে পেলাম। তারপর মনে হলো আমি ওই সব ভাবনা চিন্তা নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছি যে ভোর হয়ে গেছে একটুও টের পাইনি। বন্ধুরা, এত সময় ধরে আমি তোমাদেরকে যেই কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই তোমরা আমার কথাগুলো একদম ক্লিয়ার বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা ভাবছো আমি তোমাদেরকে সেই কথাটাই বলেছি। তারপর সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আমার মা টিউবওয়েল ঠেলে বালতি ভরে পানি তুলছে। তারপর বাবার লুঙ্গি আর গামছাটা হাতে নিয়ে গোসলখানার প্রাচীরের উপর রাখল। তারপর বাবা ব্রাশটা হাতে নিয়ে সোজা গোসলখানার মধ্যে ঢুকে পড়ল। এখানে এই বিষয়টা থেকে আমি একটা শিক্ষা পেলাম, হয়তোবা বিয়ের পরে প্রত্যেকটা মেয়েদেরকে স্বামীর প্রতি এরকম কেয়ারিং থাকতে হয়। বন্ধুরা, আমার ভাইয়া আমাকে রাতে যে দৃশ্যটা দেখালো, এটা দেখার পর থেকে আমি কেমন যেন হয়ে গেলাম। কোনো কিছুতেই আমার মন বসে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি সমাধান খুঁজছিলাম কিভাবে নিজেকে একটু শান্ত রাখা যায়, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় কোনো কিছুই ঢুকছিল না। হঠাৎ আমার একটা বান্ধবীর কথা মনে পড়ে গেল। আমার কলেজের এক বান্ধবী আমাকে বলেছিল, যখন এসব কোনো কিছু তোর মনে হবে তখন তুই নিজের হাতের আঙুল ব্যবহার করে নিজেকে ব্যস্ত রাখতে পারিস। সে আমাকে সেই কৌশলগুলো বুঝিয়েও দিয়েছিল। তারপর আমি নিজের হাতে দুটো আঙুল ওই ভিন্ন ধরনের কাজে লাগিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। 2-1 দিন এরকম করতে করতে আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। একদিন দুপুরবেলা আমার রুমের মধ্যে বসে আমি ওই কাজে নিজেকে ব্যস্ত করে ফেললাম। প্রায় 10-15 মিনিট ধরে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ভাইয়া এসে আমার পাশে পিছন সাইডে দাঁড়িয়ে রয়েছে আমি একটুও টের পাইনি। তারপর ভাইয়া তার কাঁধের গামছা দিয়ে আমার কপালের ঘাম মুছে দিয়ে বলল, কিরে তানিয়া, তুই একা একা এতটা কষ্ট করছিস কি জন্য? একটাবার আমাকে তো বলতে পারতি। তাছাড়া তুই তো একটা শিক্ষিতা মেয়ে, এতটুকু জ্ঞান বুদ্ধি তোর ভিতরে থাকা দরকার, তাই না? যেখানে যে জিনিসটা প্রয়োজন সেখানে সেই জিনিসটাই ব্যবহার করতে হয়। আমি ভাইয়ার কথা শুনে একদম অবাক হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি নিজেকে সংযত করব নাকি আমার কার্যক্রম চালিয়ে যাব বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি ভাইয়াকে বললাম, সব দোষ তো তোমার। গতরাতে তুমি আমাকে বাবা মায়ের রুমের সামনে নিয়ে গিয়ে যা দেখিয়েছ সেটা দেখার পর থেকে আমিও সেই কাজগুলো করার চেষ্টা করছিলাম। এবার ভাইয়া আমাকে বলল, অযথা চেষ্টা করে লাভ কি বল? কখনো কি দেখেছিস দুজনের কাজ একজন করে আত্মতৃপ্তি পেয়েছে? কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি যে কি নাহি লাজ।
তাছাড়া এই ভরদুপুর সময় ঘরের দরজা জানালা খোলা রেখে রুমের মধ্যে এসব কাজকর্ম কেউ করে নাকি? বন্ধুরা, নিজের একটুও মনের প্রশান্তির জন্য আমি একদমই ভুলে গেছিলাম যে আমার রুমের দরজা এবং জানালা সবকিছু খোলা রয়েছে। আমি শুধু ভাইয়ার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছি। ভাইয়ার একটি কথার উত্তরও দিচ্ছিলাম না। আমার এমন অবস্থা দেখে ভাইয়া বলল, এসবগুলো এখন বন্ধ রাখ, সময় মতো আমি তোর এই কাজগুলো করে দেব। ভাইয়ার কথা শুনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু তারপরেও মনের মধ্যে অন্যরকম একটা ভ্রান্ত ধারণা শুরু হলো। আমি ভাবতে লাগলাম, ভাইয়াকে দিয়ে এই পরিশ্রমের কাজ আমি কিভাবে করাবো। তারপরে ভাবলাম, সে যেহেতু আমার ভাই, সেহেতু অন্য কাউকে তো বলতে যাবে না, নিশ্চয়ই তাহলে সমস্যা হওয়ার কথা না। বন্ধুরা, আমার ভাইয়ার কথা শুনে আমার পুরো শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসছিল। ভাইয়া আমার অবস্থা বুঝতে পেরে আমাকে বলল, তোকে আরও অনেক কিছু শিখতে হবে তানিয়া, আর শিখতে গেলে অনেক কিছুই জানতে হবে, আর জানতে হলে নিজ চোখে সে কাজগুলো দেখতে হবে এবং তারপরে প্র্যাকটিক্যাল সেগুলো করতে হয়। এবার আমি ভাইয়ার কথাতে ক্লিয়ার বুঝতে পারলাম, ভাইয়া আমাকে আরও অনেক কিছু দেখে শিখতে বলছে। তারপর ভাইয়া আমাকে বলল, এখন আমি চলে যাচ্ছি, পরশু রাতে যখন আমি তোকে ডাক দিই সাথে সাথে রুম থেকে বের হয়ে আসবি, তোকে একদম শুরু থেকে অনেক কিছু দেখাবো। ভাইয়ার কথাতে আমি আরও বুঝতে পারলাম, সে এই 7-8 বছর ধরে আমার বাবা মায়ের রুমের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কতদিন পরপর করে থাকে তার সম্পূর্ণ কিছুই মুখস্থ হয়ে গেছে। ভাইয়া রুম থেকে যাওয়ার সময় আমাকে বলে গেল, এবার তুই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নে, তোর এখন এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। বন্ধুরা, সেই দিন সহ সারাটা রাত আমার শরীরটা একদম ভালো যায়নি। সব সময় কেমন যেন মাথাটা ঘুরছিল, আর আমার চোখ দুটো কেমন যেন ঝাপসা অন্ধকার লাগছিল। আমার চোখের সামনে আমার বাবার সেই ক্লান্ত শরীর এবং আমার মায়ের অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থেকে হাসি দেওয়ার দৃশ্যটাই বারবার আমাকে অনেক কিছু মনে করে দিচ্ছিল। আমি ভাবতেছিলাম, একটা পুরুষ মানুষের কতটা পরিশ্রম করতে হয়। স্ত্রী ছেলেমেয়ের জন্য সারাটা দিন হাড়ভাঙা পরিশ্রম শেষে রাতে আবার তার স্ত্রীর মন রক্ষার্থে, এমনকি তার নিজের মানসিকতা ঠিক রাখার জন্য ওই রকম ভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়। বন্ধুরা, পরের দিন রাতে আমি বিছানায় শুয়ে আছি, কোনোভাবেই আমার দু চোখে ঘুম আসছিল না। হঠাৎ করে আমার দরজায় খটখট করে আওয়াজ হলো। আমি বুঝতে পারলাম আমার ভাইয়া আমাকে নক করেছে। দরজা খুলে দিতেই আমার ভাইয়া একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলল, কিরে তানিয়া, দরজায় নক করার সাথে সাথেই যে উঠে পড়লি, মনে হচ্ছে জেগে জেগে ঘুমাচ্ছিলি। আমি তখন ভাইয়াকে বললাম, না ভাইয়া, আজকে তো ঘুমানোর কথা না, আমি তো তোমার ডাকার অপেক্ষাতেই আছি। ভাইয়া তখন বলল, তাই নাকি, তোর তো দেখছি কাজ শেখার প্রতি অনেক আগ্রহ, আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে আমার সাথে চলে আয়, ওদিকে কিন্তু কাজের প্রস্তুতি চলছে, প্রথম থেকে না দেখলে কোনো কিছু বুঝতেও পারবি না, এমনকি শিখতেও পারবি না। তারপর আমার ভাইয়া আমাকে সাথে নিয়ে মায়ের রুমের সামনে দাঁড় করিয়ে রেখে আমাকে বলল, আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের বাবা আর মায়ের রুমের ভেতরে তারা কত সুন্দরভাবে পরিপাটি করে তাদের ভিন্ন ধরনের কাজগুলো করে, সেগুলো দেখে একদম ক্লিয়ারভাবে শিখে নিবি, কারণ আমার কাছে কিন্তু তোকে কালকে পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় তোকে অবশ্যই পাশ করতে হবে। ভাইয়ার কথা শুনে আমি ঘাড় নাড়িয়ে সম্মতি দিলাম। তারপর ভাইয়া সেখান থেকে চলে গেল। এবার আমি জানালার পর্দাটা হালকা করে সরিয়ে দিয়ে রুমের ভেতরের দিকে তাকাতেই দেখি কেবলমাত্রই সেই ভিন্ন কাজের প্রসেসিং চলছে। আমার মা বাবাকে বলছে, আজকে কিন্তু খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে সকল কার্যক্রম শেষ করতে হবে। আমার বাবা তখন বলল, অল্প সময়ের মধ্যে তো আমার কাজের ফিনিশিং হয় না। মা তখন বলল, আজকে আমার শরীরটা অত্যন্ত খারাপ, চোখে প্রচণ্ড ঘুম, বেশি সময় জাগনা থাকতে পারবো না। বাবা তখন মাকে বলল, তাহলে তুমি ঘুমিয়ে যাও, আমি আমার মতো করে কাজ শুরু করি, কাজের শেষে তোমাকে আমি ডেকে দেব। মা তখন বাবাকে রেগে গিয়ে বলল, তুমি কাজ করবে আর আমি ঘুমিয়ে থাকব, এটা কি কখনো সম্ভব? বাবা তখন বলল, এমনভাবে আমি কাজের ফিনিশিং দেব তুমি একটুও বুঝতে পারবে না। এবার আমার মা বাবার সাথে বেশি কথা বলল না, সে চুপচাপ শুয়ে থাকল। তারপর আমার বাবা কাজের প্রথমে যে পদ্ধতি শুরু করলো, আমি কখনো ভাবতেও পারিনি এই কাজগুলো এই জায়গা থেকে শুরু করতে হয়। প্রথমে আমার বাবার রুমের ভেতর দেওয়ালের উপরে তার হাতের 2 আঙুল দিয়ে নাড়াচাড়া করে দেখছিল কোথাও কোনো সমস্যা আছে কিনা। সে এত সুন্দরভাবে আলতো করে তার 2টা আঙুল দিয়ে দেওয়ালটার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। একটা পুরুষ মানুষ কতটা ধৈর্য থাকলে এত সময় ধরে ওয়ালের চারপাশটা হাতের আঙুল দিয়ে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ঘরের ওয়ালটা সম্পর্কে বুঝতে পেরেছ। তারপর প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তাদের কাজের পদ্ধতিগুলো দেখলাম।
আমি ভাবলাম আমার ভাইয়া তো ঠিক কথাই বলেছে, তাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে, যে বিষয়গুলো আমি আগে কখনো বুঝতাম না, এমনকি জানতামই না। দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো। সেদিনের মতো আজকেও আমার বাবাটা খুবই ক্লান্ত, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এত দ্রুত সময় শেষ হয়ে গেল। আরেকটু সময় যদি আমি এখানে দাঁড়িয়ে থেকেই ভিন্ন কাজের অভিজ্ঞতাটুকু নিতে পারতাম, তাহলে আমার জন্য আরও ভালো হতো। এসব চিন্তাভাবনা করতে করতে হঠাৎ আমার ভাইয়া সেখানে চলে আসলো। ভাইয়া এমন একটা সময় আসলো যখন সবকিছু শেষ মুহূর্ত। এবার ভাইয়া আমাকে বলল, আজকে তো খুব মজা করেই বাবা মায়ের এই ভিন্ন কাজের অভিজ্ঞতা নিলি, তাই না? এবার এখান থেকে চল, কি অভিজ্ঞতা অর্জন করলি সেই বিষয়ে আমার কাছে পরীক্ষা দিবি। বন্ধুরা, আমার ভাইয়া হয়তো জানে না এই মুহূর্তে আমার ভেতরে কেমন মানসিকতা কাজ করছে। ভাইয়ার কথা শুনে একবার আমি তাকে বলতে চাইলাম, তুমি কিসের পরীক্ষা নেবে আমার? তুমি যে পরীক্ষা নেবে, তোমার হয়তো আমার চেয়ে অনেক বছরের অভিজ্ঞতা বেশি থাকলেও এই মুহূর্তে তুমি আমার কাছে একদম জিরো। তারপরও আমি ভাইয়াকে কোনো কথা না বলে আমার রুমে চলে আসলাম। তারপর ভাইয়া আমার পিছে পিছে আমার রুমে আসলো। আমার মুখের দিকে তাকিয়ে হয়তো সে কিছু বুঝতে পারল। তার কারণ সেই মুহূর্তে ভাইয়া আমাকে বলল, এখন তুই শুয়ে রেস্ট নে, আমি আর তোকে বিরক্ত করব না। কালকে তোর সাথে আমার ঠিক সময় মতো দেখা হবে, নিজেকে সেভাবে প্রস্তুত রাখিস। আমি তখন মুচকি হেসে ভাইয়াকে বললাম, শুধু আমাকে প্রস্তুত থাকতে বললে হবে না ভাইয়া, আমি দেখব তুমি কেমন শিক্ষক। তোমার ক্লাস করানোর শুরুটা দেখলেই আমিও বুঝে নেব। ভাইয়া শুধু বলল, ক্লাসের সময় দেখা যাবে। ভাইয়ার রুম থেকে চলে যাওয়ার পরে আমি কেমন যেন একা শূন্যতা অনুভব করতে লাগলাম। কোনোভাবেই আমার একা একা রুমের মধ্যে মন বসছিল না। এবার আমি এক পা দুপা করে ভাইয়ার রুমের দিকে চলে গেলাম। ভাবছিলাম ভাইয়ার সাথে বসে একটু গল্প করে সময় কাটাবো, কিন্তু ভাইয়ার রুমের ভেতরে ঢুকতেই এমন অবস্থার সম্মুখীন হব কখনো কল্পনাও করতে পারিনি। আমি আস্তে করে ভাইয়ার রুমের দরজা ধাক্কা দিলাম। দরজাটা হালকা একটু ফাঁক হলো। আমি দরজার মধ্যে মাথা ঢুকিয়ে উকি মারতেই দেখলাম আমার ভাইয়া খাটের উপর বসে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না, কারণ ভাইয়ের মুখটা ছিল আমার অপোজিটে। আমি পেছন সাইড শুধু দেখতে পাচ্ছিলাম। তারপর নিঃশব্দে এক পা ঢুপা করে যখন ঘরের মেঝেতে গিয়ে দাঁড়ালাম, তখন একদম ক্লিয়ার বুঝতে পারলাম আমার ভাইয়া কী কাজে এত ব্যস্ত রয়েছে। সেই সাথে আমি আরও বুঝতে পারলাম একটা মানুষ এতটা বছর ধরে তার বাবা মার রুমের সামনে দাঁড়িয়ে থেকে যেই অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে সে এতদিন স্থির থাকে কিভাবে। আমার নিজের মনের কাছে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছিল। বন্ধুরা, আমার ভাইয়া এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে, আমার মনে হচ্ছিল এই মুহূর্তে তাকে যদি কোটি টাকার কোনো ব্যবসার অফার করা যায়, সেটাও সে এখন নাকচ করে দেবে। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো আমার ভাইয়া কতটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও তাকে ডিস্টার্ব করলাম না, শুধু দুচোখ ভরে নিঃশব্দে ভাইয়ার এই ব্যস্তময় সময়টাকে দেখে গেলাম। আমিও যে সেখান থেকে এই দৃশ্য দেখার পরে সরে আসব, কিন্তু নিজেকে কোনোভাবেই সেখান থেকে সরিয়ে আনতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে ভাইয়ার পাশে আমাকে খুব প্রয়োজন, কিন্তু নিজের মুখে আমি কিভাবে বলবো। তারপরও আমি সিদ্ধান্ত নিলাম নিজের থেকেই ভাইয়াকে বলি, ভাইয়া, আমি কি তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারি? আমার ঠোঁটের সামনে কথাটি এসে আটকে গেল। আমি আর বলতে পারলাম না। তারপর ভাবলাম আর একটু সময় দেখি না পরিবেশ পরিস্থিতি ভাইয়ার কোন জায়গায় গিয়ে থামে। আমি আর কোনো শব্দ না করে আস্তে করে ভাইয়ার রুম থেকে বের হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর দেখলাম আমার ভাইয়া বিছানা থেকে উঠে তার হাত দুটো সামনে নিয়ে সোজা কলপাড়ের দিকে ছুটে চলেছে। এবার আমি ভাইয়ার সম্মুখে পড়ে গেলাম। ভাইয়া আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। তারপর আমাকে জিজ্ঞেস করল, কিরে তানিয়া, তুই কখন আসলি? আমি তখন মনের ভয়ে সত্য কথাটা মুখ দিয়ে বের করে ফেললাম। অর্থাৎ আমি ভাইয়াকে বললাম, অনেক সময় ধরে এসেছি ভাইয়া, দেখছিলাম তুমি অনেক ব্যস্ত আছো, তাই তোমাকে ডাক দেইনি। ভাইয়া তখন আমাকে বলল, কি বলিস, অনেক সময় ধরে এসেছিস? আমি আর ভাইয়ার কথার প্রতিউত্তরে কোনো কথা বললাম না। আমি লক্ষ্য করলাম ভাইয়ার দুই হাতের মধ্যে দিয়ে সাদা দইয়ের মতো কি যেন মাটিতে পড়ে যাচ্ছে। তারপর আমি ভাইয়াকে বললাম, তোমার হাতের মধ্যে দিয়ে কি যেন মাটিতে পড়ে যাচ্ছে। ভাইয়া তখন বলল, তুই যদি আরেকটু সময় আগে আসতি, তাহলে এই দইয়ের খুঁটিটা ভেঙে আমার বিছানায় পড়তো না। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছ যে ভাইয়ার বিছানাতে কিভাবে এই দইয়ের খুঁটিটা ভেঙে পড়ল। তারপর ভাইয়া আমাকে বলল, তানিয়া, তুই এখানে একটু দাঁড়া, কোথাও যাবি না, আমি বাথরুম থেকে আসছি।
তারপর আমি ভাইয়ার কথা মতো সেখানে দাঁড়িয়ে থাকলাম। তারপর ভাইয়া হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার কাছে এসে দাঁড়ালো। এবার ভাইয়া আমাকে আমতা আমতা ভাব করে বললে, তানিয়া, নিশ্চয় তুই বুঝতে পারছিস আমি তোকে এখন কোন কথাটা বলতে চাচ্ছি। আমি লক্ষ্য করলাম ভাইয়ার চোখে মুখে অন্যরকম এক অনুভূতির ছোঁয়া। আমার চুপচাপ থাকা দেখে ভাইয়া আমাকে বলল, কিরে তানিয়া, কোনো কথা বলছিস না যে? কিছু সময়ের জন্য আমি অন্য একটি জগতে হারিয়ে যেতে চাই। বুঝতে পেরেছিস তোকে এই মুহূর্তে কোন কথাটা বুঝাতে চাচ্ছি? তারপর আমি ভাইয়াকে বললাম, আজকে তোমাকে কিছু সত্যি কথা জানতে হবে ভাইয়া। তুমি আমাকে যে কথাটা বোঝাতে চাচ্ছ এতদিন ধরে, যে জিনিসটা শেখাতে চাচ্ছ, তোমার সেই কথাটা এবং সেই বিষয় সম্পর্কে আমি অনেক আগের থেকেই অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। মনের ভয়ে তোমাকে কোনো কিছু বলতে পারিনি। আজকে যখন তুমি মুখ ফুটে আমার কাছে বলেই ফেলেছ, তখন আর আমি তোমাকে নিরাশ করতে চাই না। কারণ এই মুহূর্তে আমারও যে বিশেষভাবে প্রয়োজন, এতদিন শুধু তোমার কাছে বলতে পারিনি এই ভেবে যে আমি কিভাবে আমার বড় ভাইয়ের কাছে আমার সেই প্রয়োজনের কথা তুলে ধরি। আজকে তুমি যখন নিজেই নিজের মুখ থেকে বের করে ফেলেছ, তখন আর আমি এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। আমার কথা শুনে আমার ভাইয়ার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম এটার কোনো দুঃখের জল নয়। মানুষ অনেক সময় সুখের আভাস পেলে এভাবে কান্না করে ফেলে। তারপর আমার ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ভাইয়ার চোখের জল মুছে দিলাম। তারপর ভাইয়া আমাকে হাত ধরে নিয়ে গিয়ে তার খাটের ওপর বসালো। এবার যা ঘটল তার সম্পূর্ণ ঘটনা যদি তোমরা শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে আমি দ্বিতীয় পর্ব আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।